দেখুন, বাংলাদেশের প্রধানমন্ত্রী চায়না সফরে আছেন। তার যে রাষ্ট্রীয় প্রোটোকল, সেই প্রোটোকল অনুযায়ী আজকে তিনি ব্যস্ত সময় কাটাচ্ছেন। গতকাল তিনি চীনে এসে পৌঁছেছেন, আর আগামীকাল আনুষ্ঠানিকভাবে চীনের সর্বময় ক্ষমতার অধিকারী মিস্টার শি জিনপিং, চীনের প্রেসিডেন্ট, তার সঙ্গে সাক্ষাৎ হবে। যে বিষয়গুলো আমরা শুনতে পাচ্ছি, চীন থেকে অনেকগুলো যুদ্ধবিমান কেনা হবে, চীনের সঙ্গে বাণিজ্য বৃদ্ধি হবে, চীনের জন্য বাংলাদেশে একটি আলাদা ইকোনমিক জোন প্রতিষ্ঠা করা হবে, চীন যাতে বাংলাদেশে বিনিয়োগ করতে পারে এজন্য ওয়ান স্টপ সার্ভিস বাংলাদেশ দেবে। এবং এই অর্থে বাংলাদেশ যে বোর্ড অফ ইনভেস্টমেন্ট যেটা রয়েছে, বিডা, তো সেই বিডা একটি ব্যবসায়িক সম্মেলন করেছে বেইজিংয়ে। সেখানে প্রধানমন্ত্রী বক্তব্য দিয়েছেন। এখন এই যে চীন সফর, সেই চীন সফরে আপনি আমি কতটা আশাবাদী হতে পারি, এর দ্বারা আসলে আমাদের কতটা লাভ হবে এবং আমাদের কি পরিমাণ ক্ষতির ঝুঁকি রয়েছে। যদি চীনে তার উপস্থিতি থেকে শুরু করে আজকের এই দিন পর্যন্ত, মানে আমার একটু ভুল হতে পারে এবং আমি চাই যে আমার প্রেডিকশন ভুল হোক, কিন্তু তারপরও বলছি, তিনি যেভাবে মালয়েশিয়াতে আদৃত হলেন, সমাদৃত হলেন, সম্মানিত হলেন এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে যেভাবে বিমোহিত করলেন, এটি যদি মালয়েশিয়ার অভিনয় না হয়, অথবা এই যে মালয়েশিয়া তার সঙ্গে যা কিছু করেছে, এটা যদি চীনের পরামর্শে মালয়েশিয়া সে কাজটি না করে থাকে, তাহলে মালয়েশিয়ার পার্টি আপাতত স্থগিত রাখেন। দ্বিতীয় যে পার্টি, সেটা হলো মালয়েশিয়াতে আমরা যা কিছু দেখেছি, আমাদের একটা ধারণা ছিল যে ঠিক একইভাবে প্রধানমন্ত্রীকে চীন দেশে অভ্যর্থনা জানানো হবে এবং সে অভ্যর্থনা অবশ্যই রাজস্বিক হবে। কিন্তু আমার মাথায় ঢুকলো না যে উনি সরাসরি বেইজিংয়ে না গিয়ে কেন ডালিয়ানে গেলেন এবং এই যে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে যোগদান করার জন্য নিজেকে তিনি যেভাবে উপস্থাপন করলেন এবং ওখানে যারা যারা এসেছেন, যে সকল রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান, সার্বিক বিচারে বাংলাদেশের প্রধানমন্ত্রী কোনো অবস্থাতেই তাদের সঙ্গে এক মঞ্চে গিয়ে ওভাবে ঠিক অভ্যস্ত নই আমরা দেখতে। দ্বিতীয়ত আবার সেখান থেকে ডালিয়ান থেকে তিনি বেইজিংয়ে যেভাবে আসলেন ট্রেনে করে, তারপরে বেইজিং রেলওয়ে স্টেশনে তাকে যেভাবে রিসিভ করা হলো, আবার সেই রেল স্টেশনের পাতাল জায়গা থেকে তিনি এক্সিলেটারে করে প্রথমে ট্রেন থেকে নামলেন, লাল কার্পেট দেওয়া হলো, অল্প কয়েকজন যারা অস্ত্রধারী সেনা কর্মকর্তা বা গার্ড রেজিমেন্টের সদস্য যেভাবে লেফট রাইট করে তাকে অভ্যর্থনা জানালেন, এটা আসলে ভালো লাগেনি। আগামীকাল যদি চীনের যে প্রেসিডেন্টের সঙ্গে তার সাক্ষাতের আগে তাকে গ্রেট হলে বা তিয়ান আনমেন স্কোয়ারে আলাদা গার্ড অফ অনার দেওয়া হয়, অথবা ধরুন চীনের প্রেসিডেন্ট এবং সে যৌথভাবে যেভাবে মালয়েশিয়াতে হয়েছে ওভাবে যদি তারা গার্ড অফ অনার গ্রহণ করেন, সেটা ভিন্ন কথা। যদি সেটা না হয়, তাহলে আমাদের জন্য যে ইজ্জতের পাংচার হয়ে গেল, এটা রিপেয়ার করা সম্ভব নয়। এই জন্য আগের দিনে আমি বলছি যে আগামীকাল রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর যে সাক্ষাৎ, সেই সাক্ষাৎটি যেন অসম্ভব জাঁকজমকপূর্ণ হয়, প্রার্থনা করছি। আমি জানি না প্রোটোকলে কি আছে, কিন্তু সেটা যদি না হয় যে ঠিক আছে উনি ওনার হোটেল থেকে বা রাষ্ট্রীয়, উনি যেটাতে আছেন এখন রাষ্ট্রীয় অতিথি ভবন আছেন, সেই রাষ্ট্রীয় অতিথি ভবন থেকে যদি তাকে সেই মোটর শোভাযাত্রা সহকারে গার্ড অফ অনার দিয়ে
তারপরে প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের ব্যবস্থা করা হয়, এটা হবে এক ধরনের রাষ্ট্রাচার। আর যদি সরাসরি তিনি বৈঠকের রুমে ঢুকেন এবং সেই বৈঠকের ছবি আমরা দেখলাম না, যেভাবে সর্বশেষ বৈঠক শেখ হাসিনার সঙ্গে হয়েছে, জাস্ট হালকা একটু ছবি আমরা দেখেছি, তাহলে আমাদের কপালে অনেক দুর্ভোগ আছে। আওয়ামী লীগ দাঁত ভেংসি মারবে, দিল্লি পাত্তা পেয়ে যাবে, আমেরিকা এবং ইউরোপীয় রাষ্ট্রশক্তি তারা সরকার থেকে মুখ ফিরিয়ে নেবে এবং সরকারকে খুব চিপ মনে করবে, এবং বাংলাদেশে ফিরে আসার সঙ্গে সঙ্গে সরকার বিরোধী যে সকল শক্তি চীনের মদতে আছে, জামাত এনসিপি থেকে শুরু করে অন্য যে সকল দলগুলো, তার মধ্যে অন্য যে সকল দক্ষিণপন্থী সংগঠনগুলো এই মুহূর্তে খুব মাথা নাড়াচাড়া করছে সাদা পতাকা নিয়ে। প্রধানমন্ত্রী ফেরার আগেই আপনি দেখবেন যে প্রধানমন্ত্রীর আগামীকালের সম্মানটি যদি মালয়েশিয়ার মতো হয় তাহলে এক ধরনের ফলাফল হবে, আর যদি একেবারে কোনো রকম ফর্মালিটি ছাড়া, মানে ওই যে তাকে যেভাবে ডালিয়ানে রিসিভ করা হয়েছে, যেভাবে বেজিংয়ে রিসিভ করা হয়েছে, তদ্রূপ রাষ্ট্রপতির সঙ্গে তার যে বৈঠক, সেই বৈঠকে যদি ঠিক ওইভাবে তাকে রিসিভ করা হয় তাহলে বিএনপির কপালে দুর্ভোগ আছে। এখন আমি যেটি বলতে চাই সেটি হলো, আপনি যদি সবার বন্ধু হন, ইট মিনস আপনি আসলে কারো বন্ধু নন। চীন মানে কি বলবো, প্রথম দিন থেকেই একেবারে শেখ হাসিনার সঙ্গে যেভাবে সম্পর্ক রেখেছে, বিএনপির সঙ্গে একইভাবে সম্পর্ক রেখেছে, জামাতের সঙ্গে ছাত্র শিবির, ছাত্রদল, ছাত্রলীগ, যুবলীগ, সবার সঙ্গে তাদের সম্পর্ক, এমনকি হেফাজত, চরমোনাই, তাদের সবার সাথে চীন সম্পর্ক রক্ষা করে। শাহজালাল মাজারের যে খাদেম থেকে শুরু করে শাহপরান মাজারের খাদেম, এবং তারা যদি প্রয়োজন মনে করে তাহলে হজরত খানজাহান আলী রহমতুল্লাহ আল্লাহের মাজারের যে কুমিরটিকে ধরে নিয়ে অন্য জায়গায় ছেড়ে দেওয়া হয়েছে, তারা প্রয়োজনে সেই কুমিরের সাথে বন্ধুত্ব করবে। তো এই হলো তাদের বন্ধু ভাগ্য, তারা সবার সাথে বন্ধুত্ব করে এবং কারো জন্য কখনো ঝুঁকি নেয় না। তারা পিছন দিক থেকে সুতা টানে, ফাইট করতে হয় নিজের শক্তিতে। যখন তাদের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র এই পাক ভারত উপমহাদেশে, সেটা হলো মহেন্দ্র রাজাপাকসে। মহেন্দ্র রাজাপাকসে যখন পড়ে গেল বা পতন হলো, চীন এগিয়ে আসেনি তাকে উদ্ধার করতে। শেখ হাসিনা তাদের খুবই ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। তিনটি যে নির্বাচন, যেটি নিয়ে আমরা আন্দোলন লড়াই সংগ্রাম করেছি, তিনটি নির্বাচনের মদতদাতা, প্রথম অ্যাক্রেডিটেশন দেওয়া এবং একটা কর্তৃত্ববাদী শাসন বাংলাদেশে প্রতিষ্ঠিত হচ্ছে অনেকটা চীনা কমিউনিস্ট পার্টির কর্তৃত্বের মতো, এবং শেখ হাসিনার ক্ষমতা ক্রমশ মিস্টার শি জিনপিং এর মতো হচ্ছিল। এটা চীন ওয়েলকাম জানাচ্ছিল। কিন্তু সেই শেখ হাসিনা যখন বিপদ এলো, চীনের চোখ উল্টাতে একটা মিনিট লাগেনি। আরও যদি স্পষ্ট করে বলতে হয় যে শেষবার যখন শেখ হাসিনা তার কাছে বা তাদের কাছে গেল, ঠিক সেই সময় তাকে যদি ওইভাবে খালি হাতে ফিরিয়ে দেওয়া না হতো, তাহলে এই যে তার যে অবদমিত মন, তার যে ফ্রাস্ট্রেশন, সেই ফ্রাস্ট্রেশনের কারণে সে সংবাদ সম্মেলনে বেফাস কথা বলল। আপনি আমাকে দাওয়াত করে নিলেন, দাওয়াত করে নিয়ে মুখ ফিরিয়ে রাখলেন, খাবার দাবার ভালো মতো দিলেন না, প্লেটে টুংটাং শব্দ করলেন, তারপরে শেষে খাবার টেবিলে আপনি আমার সঙ্গে বসলেন, বড় বড় হাই তুললেন, 3-4টে হেসকি দিলেন, তারপরে আমি খাচ্ছি, আপনি সেই দাঁত খিলান করলেন, একটু নাকের সর্দিটা মুছলেন, জিহ্বাটা বের করলেন, 3-4টা হাসি দিলেন, খাবার আর থাকে বলেন তো, কাশি দিলেন। তো এইরকম মানে আপনি যে কাউকে অপদস্থ করতেছেন, নানাভাবে করতে পারেন, তার সমস্ত কাজের যে স্পৃহা আপনি নষ্ট করে দিতে পারেন আপনার ঘরের মধ্যে নিয়ে, বাইরে থেকে পারবেন না। তো শেখ হাসিনার পতনের যে ঘন্টা, সেই ঘন্টা বেজিং থেকে বেজেছিল, যে বেজিং 2014 সন থেকে
শেখ হাসিনার সঙ্গে ছিল এবং শেখ হাসিনা সত্যিকার অর্থে আপনি ভারতকে বলছে সব কিছু দিয়েছে, কিন্তু আসলে সে চীনকে সব কিছু দিয়েছে। আপনি যদি 2014 সনে চীনের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য দেখেন আর চীনের সঙ্গে ভারতের বাণিজ্য দেখেন, সেখানে দেখবেন যে চীনের সঙ্গে তখন আমদানিতে ভারত ছিল 1 নম্বর 2014 সনে। আর 10 বছরের ব্যবধানে ভারত থেকে আমরা যে আমদানি করি তার প্রায় 2.25 গুণ আমদানি আমরা করছি চীন থেকে। চীন থেকে যে পরিমাণ অর্থ নেওয়া হয়েছে, যে ধরনের প্রকল্প দেওয়া হয়েছে, যে ধরনের কাজ কর্ম চীনকে দেওয়া হয়েছে, তার 10 ভাগের 1 ভাগ কাজও ভারতের কাউকে দেওয়া হয়নি। কিন্তু সেই চীন শেখ হাসিনাকে উস্কে দিয়েছে, শেখ হাসিনা হাতকে দুর্বল করেছে, তাকে বন্ধু আমার জাদু জানে ওই ধরনের কথা গান না বাজিয়ে কানের কাছে সারাক্ষণ বলেছে। আর তাদের সেই প্রলোভনে পড়ে শেখ হাসিনা প্রায়ই উড়াল দেওয়ার চেষ্টা করেছেন, প্রায়ই দিল্লিকে অস্বীকার করার চেষ্টা করেছেন, প্রায়ই আমেরিকা, এই যে আমেরিকার সঙ্গে সে যে ব্যবহারটা করেছেন শেখ হাসিনা, পুরোটাই চীনের উপর ভরসা করে। তো মানে ওই যে হিন্দিতে একটা কথা আছে, আখি আছে গুলিয়ে মারো। মানে চোখ আপনি যদি পিটপিট করেন, কারো দিকে তাকেন, চোখ মারেন, কথা বলছেন, পেছন থেকে ধরেন একজন অর্ধেক অর্ধেক প্রেম চলছে একজনের সাথে, এসে অনেক সুন্দরী একটা মেয়ে হঠাৎ করে আপনাকে একটা চোখ টিপ মারলো, আপনি বর্তমান প্রেমটা ছেড়ে দিয়ে তার দিকে আসলেন, এসে যাওয়ার পর সে আপনাকে গালের ফুট চটাং করে একটা থাপ্পড় দিয়ে বসলো। শেখ হাসিনার ক্ষেত্রে ঠিক ওই রকম একটা ঘটনা ঘটেছিল। তারেক রহমান সাহেবের এখন যে বাস্তব অবস্থা, এই বাস্তব অবস্থায় তার আসলে কি করণীয়, তার কি করা উচিত? যদি সত্যিকার অর্থে কেউ তাকে ভালোবাসে, ধৈর্য সহকারে তাকে সে ব্যাপারে বুদ্ধি দেওয়া, পরামর্শ দেওয়া উচিত। চীন যদি এখন তারেক রহমান সাহেবের উপর যে কোনো একটা বিষয় চাপিয়ে দেওয়ার চেষ্টা করে, এনিথিং লাইক যুদ্ধ বিমান কেন, লালমনিরহাটে সেই সামরিক যে এয়ারপোর্ট এটা তৈরি করো, উত্তরবঙ্গে হাসপাতাল করো, তিস্তা ব্যারেজের নিয়ে কথা বলো, বাংলাদেশে ভারতের জন্য নানা রকম প্রতিবন্ধকতা তৈরি করো, এটা জনাব তারেক রহমান সাহেব অ্যাফোর্ড করতে পারবেন না, আমরাও অ্যাফোর্ড করতে পারবো না। এবং এই যে ডালিয়ান থেকে নামার পর্যন্ত, আজকে এই সময়টা পর্যন্ত ইন্টারনেটে যারা একটু যাকে বলা হয় খেয়াল রাখেন, তারা 2 ধরনের মেসেজ খুব লেনদেন করছেন। এক নম্বর হলো প্রধানমন্ত্রী সেখানে গেছেন, উল্লেখযোগ্য দেখার মতো প্রেজেন্ট করার মতো কোনো ভালো ছবি আমরা পাচ্ছি না, যেটা মালয়েশিয়াতে আমরা পেয়েছিলাম। 2 নম্বর হলো যে তারেক রহমান সাহেবের অবর্তমানে বাংলাদেশে কি হচ্ছে, পার্লামেন্টে কি হচ্ছে, পার্লামেন্টের বাইরে কি হচ্ছে, শাহবাগে কি হচ্ছে, রাস্তাঘাটে কি হচ্ছে, পথে প্রান্তরে কি হচ্ছে, এর বাইরে যেটি হচ্ছে মানে ওই যে সাদা পতাকাধারী কলমে লেখা অসংখ্য মিছিল, গাড়ি এবং মোটরসাইকেলের যে বহরের যে দৌড়াদৌড়ি, এটি যেভাবে প্রদর্শিত হচ্ছে, তাতে করে মনে হয় কোনো একটা ডেঞ্জার মানে আহ্বান করা হচ্ছে, কোনো একটা বিপদের জন্য বাংলার জমিনকে উন্মুক্ত করে দেওয়া হচ্ছে, কোনো একটা বিপত্তির জন্য বোধহয় আমরা অপেক্ষা করছি। সেই অবস্থাতে চীনের যে মতিগতি, আর্ট অ্যান্ড অ্যাটিটিউড, এবং চীনের যে চিন্তা চেতনা, তাদের যে ভাবভঙ্গি টুয়ার্ডস দ্য প্রাইম মিনিস্টার্স অফ বাংলাদেশ, এটা আপনাদের ভালো লাগতে পারে, কিন্তু এখন পর্যন্ত কালকে বললাম যে কালকে যদি খুব ভালো কিছু ঘটে আলহামদুলিল্লাহ, কিন্তু আজকের দিন পর্যন্ত যা দেখছি, শিখছেন, যা বলছে, তাতে ভালো হওয়ার সম্ভাবনা কতটুকু একমাত্র আল্লাহ জানেন, আমি বলতে পারবো না। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন, হেফাজত করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই ভিডিও যখন করছি ঠিক সেই সময়টাতে বাংলাদেশের প্রধানমন্ত্রী চীন সফরে আছেন।
তার এই সফরটি কৌশলগত দিক থেকে বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই রিজনে চীনের যে স্বার্থ সংশ্লিষ্ট বিষয়াদি রয়েছে সেগুলোর দৃষ্টিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই মুহূর্তে বাংলাদেশ চীন থেকে যে ঋণ নিয়েছে সেই ঋণের পরিমাণ মোর দ্যান 13 থেকে 14 বিলিয়ন ডলার। এককভাবে চীন আমাদের কাছে এই টাকাটা পাবে। আমাদের মোট বিদেশি ঋণ হলো 120 বিলিয়ন ডলার। তার মধ্যে কেবলমাত্র চীনই এখানে যদি 12 বিলিয়ন ডলার আমাদের কাছে পায়, তাহলে আমাদের টোটাল ঋণের 10%, এই যাবৎ আমরা 70 থেকে এই পর্যন্ত 71 থেকে এই পর্যন্ত যত ঋণ করেছি, তো সেই ঋণের যেটা স্থিতি এটি এসে এখন দাঁড়িয়েছে 120 বিলিয়ন ডলার। 120 বিলিয়ন ডলারের মধ্যে অন অ্যাভারেজে যদি 12 বিলিয়ন ডলার, এটা 2-1 বিলিয়ন ডলার কম বেশি হতে পারে। তো এই 12 বিলিয়ন ডলার চীনে আমাদের কাছে পাবে, এটার পেমেন্ট রিপেমেন্ট। এর বাইরে আমাদের অর্থনীতির রিকনস্ট্রাকশন অন্যান্য সব মিলিয়ে অ্যাটলিস্ট এই মুহূর্তে 3 বিলিয়ন ডলার আমাদের নগদ দরকার, যেটা আশা করছি আমরা চীন থেকে সেটি পাবো। 2 নম্বর হলো যে আমাদের যে ব্যবসা বাণিজ্য যেখানে রয়েছে, অবকাঠামোগত উন্নয়ন, সেখানে আরও প্রায় 20 থেকে 25 বিলিয়ন ডলারের একটা লং টার্ম ইনভেস্টমেন্ট আমাদের দরকার। শেখ হাসিনার জামানাতে এরকম একটা প্রথম যখন সেখানে গেলেন, কথা হয়েছিল যে 40 বিলিয়ন ডলার চীন বাংলাদেশে ইনভেস্ট করবে এবং সেই 40 বিলিয়ন ডলার পর্যায়ক্রমে ইনভেস্ট করবে, এটা নিয়ে আমরা খুব আনন্দে মেতেছিলাম। কিন্তু চীন এর বিনিময়ে যে শর্তগুলো দিয়েছিল, আওয়ামী লীগ সরকার সেই শর্তগুলো একটাও পূর্ণ করেনি, ফলে চীনের সেই বিনিয়োগ আসেনি। অধিকান্ত চীন শেখ হাসিনার জমানার একদম শেষ সময়টা পর্যন্ত পৃথিবীতে যদি 1 নম্বর তাকে কেউ সমর্থন দিয়ে থাকে, ইভেন বেটার দ্যান ভারত, সেটি চীন দিয়েছে। তারা আনকন্ডিশনালি শেখ হাসিনাকে টাকা দিয়েছে। বলা হয়ে থাকে যে 2018 সনের যে নির্বাচন, সেই নির্বাচনে সত্য মিথ্যা আমি আগে বলে নিচ্ছি, আমি সেই নির্বাচনে প্রার্থী ছিলাম। তো সেই নির্বাচনে ভারতের সঙ্গে বিএনপির একটা নেগোসিয়েশন হয়েছিল, ভারতের সঙ্গে আওয়ামী লীগের একটা নেগোসিয়েশন হয়েছিল। তাতে বলা হয়েছিল যে বিএনপি নির্বাচনে অংশ নেবে, একটা সার্বজনীন চমৎকার একটি নির্বাচন হবে এবং বিএনপিকে 80 থেকে 85টি সিট দেওয়া হবে, যেভাবে এবার 70 থেকে 78 বা 80টির মতো সিট জামাত পেয়েছে। দেখেন কোনো টু শব্দ হচ্ছে না। তো ওই রকম একটা যদি অবস্থা 2018 সনে হতো, জামাত এবং বিএনপিকে যদি 80টা সিট আওয়ামী লীগ দিত, তাহলে 5টি বছর আওয়ামী লীগ সগর্বে সুন্দরভাবে থাকতে পারত এবং এখন ভারতের যে বদনাম হচ্ছে সেই বদনামটা হতো না। এবং এই কাজটি ভারত প্রাণান্ত চেষ্টা করেছিল। কিন্তু শেষের দিকে একেবারে নির্বাচনের 3-4 দিন আগে শোনা কথা, চীনের গোয়েন্দা সংস্থাগুলো প্রশাসনে অ্যাটলিস্ট 3,000 কোটি টাকা, কেউ কেউ বলে 30,000 কোটি টাকা, কেউ বলে 3,000 কোটি টাকা, এটি যে নির্বাচন হয়েছিল 2018 সনে তার 2 থেকে 3 দিন আগে প্রতিটি থানা, উপজেলা, জেলাতে এই টাকাটা চীন বিনিয়োগ করে। বিনিয়োগ করে ওই নির্বাচনে ভারত যেভাবে চাচ্ছিল সেটাকে উল্টে দেয়। উল্টে দিয়ে যে নির্বাচন হয় সেখানে 6 থেকে 7টি সিট বিএনপিকে দেওয়া হয় এবং সারা বাংলাদেশে যে পরিবেশ পরিস্থিতি তৈরি হয়, তাতে করে আওয়ামী লীগ আজীবনের জন্য পচে যায়, ভারত আজীবনের জন্য বিএনপির কাছে বিশ্বস্ততা হারায়। এরকম একটা পরিস্থিতি তৈরি করে বলা হয়ে থাকে এটা চীনের যে একটা ফাঁদ, এই ফাঁদে শেখ হাসিনা পড়েছিলেন, যেটা তার ইচ্ছা ছিল না। এবং নির্বাচনের পর 18 সালের নির্বাচনের পরে শেখ হাসিনা ওয়াজ সারপ্রাইজ মোর দেন এনিথিং। এই বছর যদি আপনি ধরেন রেজাল্ট দেখে 211 সিট দেখে বিএনপির লোকজন ইনক্লুডিং মিস্টার তারেক রহমান, তিনি যে আশ্চর্য হয়েছেন। একইভাবে 2008 সনে যে নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনের ফলাফল দেখেও কিন্তু শেখ হাসিনা অবাক হয়েছিলেন। তিনি সংখ্যাধিক্য আশা করেছিলেন, অর্থাৎ হয়তো 152, 155, বড়দের 160 এরকম সিট হবে, কিন্তু 2/3 ব্রুট মেজরিটি পাবে, এটা শেখ হাসিনা কল্পনা করেননি। এবং উনি ওনার প্রথম যে সংসদীয় বৈঠক, সেই বৈঠকে তিনি আমাদের যারা নতুন এমপি আমাদেরকে দাঁড়াতে বলেছিলেন। উনি আমাদের সবাইকে দেখে ঠিক মাথায় হাত দিলেন যে আল্লাহ, এটা কী করে সম্ভব, আমি তো এটা আশাই করিনি। জনাব তারেক রহমান সাহেব সে কথাটা হয়তো বলেননি কারোর সাথে এইভাবে, কিন্তু
তিনিও মনে মনে চিন্তা করছেন যে 211টা সিট কী করে এলো, এভাবে তো হওয়ার কথা নয়। তো যা হোক, এনিওয়ে সেটা হয়ে গেছে। তো এরকম যখন আমাদের নির্বাচনে নানা রকম ত্রুটি থাকে, বিচ্যুতি থাকে, দেশ বিদেশে বিভিন্ন চক্রান্ত থাকে, এরভাবে অতি আশ্চর্য রকম ফলাফল চলে আসে। তো চীন যে 2018 সনে যে গ্রিপের মধ্যে আওয়ামী লীগকে আনার চেষ্টা করলো, সেটা তারা প্রাণান্ত চেষ্টা করলো। এবং 2018 সনে 2024 সনে পৃথিবীতে সবার আগে যারা কংগ্রাচুলেশন জানিয়েছিল আওয়ামী লীগকে, সেটা হলো চীন। যেহেতু এই দুটো নির্বাচনের সঙ্গে 24 এবং 18 দুটো নির্বাচনের সঙ্গেই চীন পরিপূর্ণভাবে জড়িত ছিল। ভারত চেয়েছিল আওয়ামী লীগ ক্ষমতায় থাকুক, কিন্তু এভাবে নয়। ভারত যেভাবে চেয়েছিল যে বিরোধী দল হিসেবে এদের অবস্থান থাকুক, এবারও কিন্তু ভারত চেয়েছিল যে অ্যাটলিস্ট রিফাইন্ড আওয়ামী লীগ হিসেবেও আওয়ামী লীগ অংশগ্রহণ করুক। তো ভারতের সব চাওয়া হয়তো পূর্ণ হয়েছে নির্বাচনে, কিন্তু আওয়ামী লীগ ভারতের ফাঁদে পা দেয়নি। তারা রিফাইন্ড করতে রাজি হয়নি, শেখ হাসিনার নেতৃত্ব ছাড়তে রাজি হয়নি, শেখ হাসিনাবিহীন আওয়ামী লীগ এটা হয়নি। ফলে কি হলো, এখন আসলে সত্যিকার অর্থে সরকার একটা বিপত্তিতে আছে। তো এনিওয়ে, এখন এই অবস্থাতে তারেক রহমান সাহেব চীনে গেছেন। ভারত যেভাবে শেখ হাসিনাকে, আওয়ামী লীগকে এখন যাকে বলা হয় একটা গ্রিপের মধ্যে পেয়ে গেছে। এখন আওয়ামী লীগকে যদি ভারত বলে যে আমাকে রংপুর লিখে দিতে হবে, তোমাকে আমি কালকে ক্ষমতায় বসাবো, আপনি বলেন তো আওয়ামী লীগ কি ওখানে দিল্লিতে বসে তারা বলবে আমরা রাজি হব না? আওয়ামী লীগ যদি বলে যে ঠিক আছে, তোমাকে আমরা বাংলাদেশ দখল করব, তোমরা বাংলাদেশের মুখ্যমন্ত্রী হবে, গভর্নর হবে, পশ্চিমবঙ্গের শুভেন্দুর মতো, কালকে তোমাদের ক্ষমতা ফিরিয়ে দেবো, আওয়ামী লীগের জায়গায় যদি আপনি হতেন, আপনি কি করতেন বলেন? আওয়ামী লীগ যেভাবে বিএনপিকে, আওয়ামী লীগ মানে ভারত যেভাবে আওয়ামী লীগকে একটা মানে যাকে বলে একটা ফাঁদের মধ্যে ফেলে দিয়েছে, এই ফাঁদের কারণে ক্ষমতায় আসার জন্য, ক্ষমতায় ফিরে পাওয়ার জন্য ভারত যে শর্ত দেবে সেই শর্তেই আসলে আওয়ামী লীগ রাজি হবে বা রাজি হতে বাধ্য। ঠিক একই কাজে আমেরিকা করেছিল। তারা ডিপ স্টেটের যে এজেন্ট, তাদের সঙ্গে তাদের এটা বোঝাই যায়, এরকম একটা চুক্তি হয়েছিল। আমেরিকা যা চেয়েছে তারা ঠিক সেম কাজটি তারা করেছে, কিন্তু করেও তারা সেটা বাস্তবায়ন করতে পারেনি। এই জন্য আমেরিকার খুব রাগ। একইভাবে এখন যেভাবে চীন তারেক রহমান সাহেবকে একটা গ্রিপের মধ্যে নিয়ে এসছে, একটা ফাঁদের মধ্যে ফেলে দিয়েছে, ভারতের সাথে সম্পর্ক শেষ, আমেরিকার সাথে সম্পর্ক শেষ, আমার বন্ধু জাদু জানে, ওই জাদু পর্যন্ত, গান পর্যন্ত শেষ। এবং এই কাজটি আমার বন্ধু জাদু জানে, এই কাজটি যে চায় না, মানে আনোয়ার ইব্রাহিমকে দিয়ে করায়নি, আপনি কি করে বুঝলেন? আপনারা জানেন যে আনোয়ার ইব্রাহিমের উপর চীনের একটা বিরাট প্রভাব আছে, এবং তাকে সম্মান দেখানো হয়েছে, আন্তরিকতা দেখানো হয়েছে, কিন্তু কিছু দেওয়া হয়নি, অভুক্ত রাখা হয়েছে। সেই অভুক্ত জায়গা থেকে গিয়ে এখন তারেক রহমান সাহেব যদি চীন থেকে খালি হাতে আসেন, বাংলাদেশে মুখ দেখাতে পারবেন না। এর কারণ হলো মালয়েশিয়ার সফর থেকে তিনি এসে বলার মতো, বাংলাদেশে বলবেন আমি এটা নিয়ে এসেছি মালয়েশিয়া থেকে, এরকম কোনো কিছু তৈরি হয়নি। তো সেক্ষেত্রে চীনের সঙ্গে তাকে একটা সমঝোতা আসতে হবে। এখন সেই সমঝোতাগুলো কি হতে পারে? ইতিমধ্যে বাংলাদেশে প্রায় সবাই জানেন যে চীন থেকে অনেকগুলো 10টা না 20টি যুদ্ধ বিমান কেনা হবে। C-10 বা কি যেন একটা যুদ্ধ বিমান আছে, যেটা অত্যন্ত ইফেক্টিভ। এই মুহূর্তে F-35, মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে অত্যাধুনিক জঙ্গি বিমান F-35, এই F-35 বা MiG-29 এগুলোকে টেক্কা দেওয়ার মতো চীনের যে জঙ্গি বিমান, যেটি বিগত ভারত এবং পাকিস্তান যে যুদ্ধ হলো, সেই যুদ্ধে ভারতের আকাশকে তছনছ করে দিয়েছে পাকিস্তান মানে বিমান বাহিনী। এবং এই যুদ্ধ বিমানগুলোর কারণে তড়িঘড়ি করে ডোনাল্ড ট্রাম্পের একেবারে হাত ধরে ভারত বলতে গেলে একটা যুদ্ধবিরতি পাকিস্তানের সাথে করতে রাজি হয়েছে। এবং এই যুদ্ধে পাকিস্তানের জয়লাভের কারণে আজ অসীম মুনির সেই দেশের ফিল্ড মার্শাল, এবং সেই যুদ্ধ বিমানগুলো বাংলাদেশে দেওয়া হচ্ছে। আর সেই যুদ্ধ বিমান যদি বাংলাদেশে থাকে এবং সেগুলো চালানোর জন্য চাইনিজ এক্সপার্ট বাংলাদেশে আসবে, পাকিস্তানি পাইলট আসবে, বাংলাদেশি পাইলট এক্সপার্ট হবে, এবং এগুলো সবই শিলিগুড়ি করিডোরের ওখানে আমাদের যে সৈয়দপুর বিমানবন্দর আছে, সেই বিমানবন্দরে, যেটা সামরিক বিমানবন্দর, সেখানে
নতুন করে বিমানবন্দর নির্মিত হয়ে সেখানে রাখা হবে। এটা ভারতের জন্য বোঝার চেষ্টা করেন কি সমস্যা। ভারত যেখানে এখন রংপুর বিভাগ কিনে নিতে চাচ্ছে, ভারত যেখানে রংপুর বিভাগ দখল করতে চাচ্ছে, পুরো বাংলাদেশ দখল করতে চাচ্ছে, তখন চীনের এই বিমানগুলো যদি থাকে, চীনা এক ডিভিশন সৈন্য যদি বাংলাদেশে থাকে, তাহলে ওই পুরো অঞ্চলটি, মানে আপনি ম্যাপের দিকে তাকান, যেটি এখন আমাদের জন্য লায়াবিলিটিস, সেটি আমরা একেবারে উত্তরবঙ্গ থেকে পার হয়ে সোজা ফেনী পর্যন্ত মধ্যে যে জায়গাটা আছে সমান করে আমরা নিয়ে নিতে পারবো, এবং চীন সেটা চায়। এবং এটা যখন ভারত দেখছে বা বুঝছে, তখন ভারতের অবস্থাটা কি। আর এই যে তারেক রহমান সাহেবকে বাগে পেয়ে এখন সেই উত্তরবঙ্গের তিস্তা প্রকল্প, তারপর সেখানে এশিয়ার বৃহত্তম সামরিক বিমান ঘাঁটি নির্মাণ, এবং উত্তরবঙ্গে 1000 শয্যার 8টি হাসপাতাল সারা বাংলাদেশে হবে, তার মধ্যে একটি হাসপাতাল উত্তরবঙ্গে হবে, মানে চীনের অর্থায়নে। এরপর চীনের অর্থায়নে সেই পদ্মা ব্যারেজ সেটা হবে, তিস্তা ব্যারেজ, পদ্মা ব্যারেজ, দ্বিতীয় পদ্মা সেতু। এগুলা মানে আমাদের জন্য বিরাট একটা স্বপ্নের বিষয়, কারণ এটা চীনের জন্য তো ওয়ান-টুর বিষয়। এবং এ ধরনের প্রকল্প যখন হবে, তখন সেখানে দুই হাতে মানে অর্থ কামানোর ধান্দা থাকবে। কেন চীন সবসময়ই করে কি, যে টাকা দেয় সেই টাকাতে দুর্নীতি করার একটা সুযোগ করে দেয়, এবং সেই দুর্নীতি করার এমন সুযোগ করে দেয়, সেই সুযোগের ফলে শেখ হাসিনার সাধ্য ছিল না পদ্মা সেতুতে দুর্নীতি বন্ধ করার, শেখ হাসিনার সাধ্য ছিল না রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে দুর্নীতি বন্ধ করার। কাজে আবার যদি এই চীনা প্রকল্পগুলো এভাবে চলে আসে, এটি দেওয়াই হবে মূলত লুটপাট করার জন্য। 50% কাজ হবে, বাকি 50% মেরে দেওয়া হবে, যাতে করে প্রকল্প দীর্ঘায়িত হয়, চীনের আরও লাভ হয়, বাংলাদেশ ঋণের জালে আবদ্ধ থাকে, এবং প্রতিটি প্রজেক্ট নন ভায়াবল, লাভজনক হবে না। তো আগে যে মহাজনী কারবার করতেন গ্রামে, যে ঠিক আছে আগে তুমি আমার মুনাফাটা দাও, আসল দেওয়ার দরকার না, আসলটা থাকুক। তো এরকম একটা ঋণের জালে চীন যাদেরকে ধরেছে প্রায় সবাইকে এভাবে ঋণের জালে আবদ্ধ করে ফেলেছে, এবং অনেকটা কৃতদাসের মতো করে ফেলেছে। তো বাংলাদেশ ঠিক সেই জায়গাতে গিয়ে পা দেবে, নাকি শেখ হাসিনার মতো একটা ভারসাম্যপূর্ণ মানে কূটনীতি স্থাপন করার চেষ্টা করবে, ভারত এবং চীন দুইজনকেই সমানভাবে খেলবে। এটি এই তারেক রহমান সাহেবের জন্য বলতে গেলে একটা অগ্নি পরীক্ষা, এবং সেই অগ্নি পরীক্ষা এখন তিনি চীনের মাটিতে দিচ্ছেন। আপনারা জানেন যে চীনের বর্তমান প্রেসিডেন্ট মিস্টার শি জিনপিং এই মুহূর্তে বলা হয় পৃথিবীর সবচেয়ে রাফ অ্যান্ড টাফ ম্যান। কথা বলেন একেবারে কম, আপনি তার কোনো হাসির ছবি দেখতে পারবেন না, হাসেন না, বলতে গেলেই না। পুতিন হাসেন, কিন্তু তিনি হাসেন না। পৃথিবীর দুটো মানুষ হাসেন না। এক নম্বর হলো রাশিয়ার যিনি পররাষ্ট্রমন্ত্রী রয়েছেন মিস্টার লাভরভ, তার কোনো হাস্যজ্জ্বল আপনি ছবি দেখতে পাবেন না। আর এই যে মিস্টার শি জিনপিং, তিনিও হাসেন না, এবং যারা হাসেন না তাদের মতো ডেঞ্জারাস মানুষ আর পৃথিবীতে নেই। এবং তিনি যেভাবে বড় হয়েছেন, যেভাবে ক্ষমতায় এসেছেন, এই ক্ষমতার পেছনে বহু নিষ্ঠুরতা রয়েছে, বহু ত্যাগ রয়েছে, তিতিক্ষা রয়েছে, সংগ্রাম রয়েছে, লড়াই রয়েছে, এবং তিনি যেটি হাত দিয়েছেন সেটি সফল হয়েছে। এবং তিনি তার নিজের ক্ষমতা এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর প্রেসিডেন্ট মিস্টার শি। চীনের ইতিহাসে এই আধুনিক চীনের যে প্রতিষ্ঠাতা দুজন লোক, দেং জিয়াওপিং, তার আগে মাও সেতুং, তাদেরও এই বর্তমান শির যে ক্ষমতা, এই ক্ষমতা তাদেরও ছিল না। তো সেই মানুষটির সঙ্গে একেবারে নবীন একজন প্রধানমন্ত্রী, 4 মাস যার প্রধানমন্ত্রীত্বের বয়স, ডিপ্লোম্যাটিক যে কোর, সেই ডিপ্লোম্যাটিক কোরে কাজ করার অভিজ্ঞতা বলতে এই প্রথম তিনি মালয়েশিয়া সফর করলেন। এর বাইরে তার যে অভিজ্ঞতা, এই বাংলাদেশে আসার পর রাষ্ট্রদূত পর্যায়ে ছিল, কিন্তু বাংলাদেশে আসার আগে তিনি যে লন্ডনে ছিলেন, কখনো কোনো রাষ্ট্রদূত পর্যায়ের লোকের সঙ্গে এইভাবে ডিপ্লোম্যাটিক মিশনে তিনি বৈঠক করেছেন, এই দৃশ্য আমরা দেখিনি। ফলে সেই ভারী মানুষটি, পৃথিবীর সবচেয়ে ভারী মানুষটি মিস্টার শি, তার সঙ্গে আমাদের প্রধানমন্ত্রী যখন বসে আলাপ আলোচনা করেন, সেখানে যে ফলাফল, সেটা ফলাফল কি হবে এটি নিয়ে যথেষ্ট আতঙ্কের কারণ আছে। এখন চীনের ফাঁদে পা দিলেও আমরা যেভাবে বৃহৎ প্রতিবেশী ভারত তার কোপানলে পড়ে যাব, আর যদি আমরা ফাঁদে পা না দিই, তাহলে কিন্তু আমার মারাত্মক বিপদ এবং বিপত্তিতে আমরা পড়ে যাব। কাজে এই পরিস্থিতিতে কি হবে, যখন একটা দেশ সত্যিকার অর্থে
এরকম একটা সংকটময় অবস্থায় পৌঁছে যায়। গত সেই 2014 থেকে আমাদের কিন্তু এই জাতীয় সংকট শুরু হয়েছে। তো এই সংকট মানে চলতে থাকে, অত অ্যাটলিস্ট 20 বছর 30 বছর না হলে সংকট যায় না। এখন যে পর্যায়ে আসছি তাতে আমাদের বিরাট কোনো ক্ষতি ছাড়া আমরা আসলে এখান থেকে ইউটার্ন নিতে পারবো, এটা বলতে গেলে অসম্ভব। আল্লাহ ভালো জানেন